নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক, আর অভিকের সঙ্গে রয়েছে আমি তসমিনা। সকালের শুরুতেই যে খবরের দিকে আজকে নজর রাখতেই হচ্ছে সিএএ এনআরসির পর এবার ক্যাগ রিপোর্ট, আর সেই ক্যাগ রিপোর্টকে নিয়েই এবার বিতর্ক তৈরি হয়েছে। প্রায় 2 লক্ষ কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। আর এই ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণে বিজেপি পাল্টা হিসেব বুঝিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপির কথায় তৈরি ক্যাগ রিপোর্ট বাম আমলের হিসেবে দায় নেবে না তৃণমূল সরকার। ক্যাগ রিপোর্ট সামনে এনে মিথ্যাচারের অভিযোগ তৃণমূলের। 18 থেকে 21 শুধু এই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। বিজেপির নয়া হাতিয়ার ক্যাগ রিপোর্ট। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা কোনোটাই বাদ রাখেনি রাজ্যের শাসক দল। লোকসভায় ভোট ব্যাংক বাড়াতে তৃণমূলের ট্রাম্প কার্ড কেন্দ্রের বকেয়া বঞ্চনা। এই আবহে তৃণমূলের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ সামনে এনে ফায়দা তুলতে আসরে গেরুয়া শিবির। অভিযোগ, প্রায় 2.29 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। ক্যাগ রিপোর্টে বিজেপির প্রভাব। শুক্রবার কেন্দ্রের বকেয়া বঞ্চনার ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। ক্যাগ রিপোর্টে উত্তপ্ত রাজনীতি। 2.29 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। ক্যাগ রিপোর্টে 2002 থেকে 2003 সালের কথা উল্লেখ করা হয়েছে। তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসে। তৃণমূল নেতৃত্বের দাবি, তাহলে বাম আমলের দায় তৃণমূল কেন নেবে? বিজেপির কথায় মানুষকে বিভ্রান্ত করছে ক্যাগ। লজ্জা থাকলে টাকা মিটিয়ে দিক কেন্দ্র। ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে একটা কুৎসা হচ্ছে, মিথ্যা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। বাম জমানার দায়টা চাপানো হচ্ছে। 2011 অবধি তারা যথাযথ হিসাব দেননি, কিন্তু 2011 থেকে যে সরকার চলছে হিসাব দিচ্ছে। এই 100 দিনের টাকা আবাসের কথা আমরা এখন আলোচনায় আনছি না, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন। এটা অধিকার, এটা বাংলার মানুষের অধিকার, পশ্চিমবঙ্গের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। বাংলার উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই বঞ্চনা। ক্যাগের তথ্যকে সামনে রেখে বিরোধী দলনেতার মন্তব্য, রাজ্যপালের উচিত এফআইআর দায়ের করা। ক্যাগ রিপোর্টের উপরে রাজ্যপালের উচিত, মহামান্য রাজ্যপালের এফআইআর এর নির্দেশ দেওয়া। আর আমরা 6 তারিখে বিধানসভাতে ক্যাগ রিপোর্ট যাতে পেশ করে বিধানসভায় আলোচনা করা হয় তার দাবি করব বিধানসভার প্রথম দিন। কখনো সিএএ এনআরসি তো কখনো ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে বাংলায় মাটি শক্ত করতে চাইছে বিজেপি। তবে তৃণমূলের পাল্টা আক্রমণে কতটা সফল হবে বিজেপির টার্গেট, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। 2024-এর লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগেই 3টি কমিটি থেকে দেবের ইস্তফায় শুরু জল্পনা। বিরোধী শিবিরের দাবি যে 2024-এর লোকসভা ভোটে দাঁড়াবেন না দেব। শাসক দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। আর এই নিয়ে বিরোধী শিবির তারাও অভিযোগ করছেন। তবে বিরোধী শিবিরের করা এই অভিযোগ রীতিমতো উড়িয়ে দিচ্ছেন ফিরহাদ হাকিম। তিনি দাবি করছেন দেব দলের সঙ্গেই ছিলেন, দেব দলের সঙ্গেই আছেন এবং থাকবেন। ঘাটালের 3টি স্থানীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পরে দেবকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব। এই 3টি পদ থেকে দেবের ইস্তফার সঙ্গে সঙ্গেই একযোগে তৃণমূল বিরোধিতায় নেমেছে সিপিএম ও বিজেপি। তাদের দাবি, দেবের সঙ্গে শাসক দলের দূরত্ব বেড়েছে অনেকদিনই। সেই দূরত্বের প্রতিফলন সুপারস্টারের পদত্যাগ। যে কাজ মানুষের করার কথা ছিল সেই কাজ তিনি করতে পারেননি। স্বাভাবিক কারণে লোকসভা নির্বাচনের সময় মানুষের মুখোমুখি হতে হবে। মানুষ প্রশ্ন করবে এই 10 বছরে সাংসদ হিসাবে তিনি কি ভূমিকা পালন করেছেন, মানুষের অধিকার ছিনিয়ে এনেছেন। স্বাভাবিক কারণেই এই প্রশ্ন আসবে। রবিবার ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে সাংসদ দেবের ইস্তফাকে কটাক্ষ করে পোস্টার হাতে স্লোগান তুলে সরব বিজেপি নেতৃত্ব।
এই যে পদে উনি প্রশাসনিক পদে ছিল সেই পদে থেকেও মানুষের জন্য কাজ করতে পারছে না। তো সেই জায়গায় এই এলাকার মানুষের ভয়ে এবং বিজেপির ভয়ে, কারণ গোটা বাংলা জুড়ে চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, সে পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই জন্য উনি আগাম জানতে পেরে ওনার দুর্নীতি ঢাকার জন্য এই জায়গা থেকে সরে থাকার চেষ্টা করছে, আর সেই জন্য উনি পদত্যাগ করেছেন। দেবের পদত্যাগ নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেও পদত্যাগ নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় তৃণমূল শিবির। পদত্যাগের সঙ্গে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার কোনো যোগ নেই বলেও দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। লোকসভা নির্বাচনটা ডিক্লেয়ার হওয়ার পর ওরা বুঝতে পারবে যে দেব দাঁড়াবে কি দাঁড়াবে না। দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না, এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না। দেবের তৃণমূল সঙ্গ ত্যাগের জল্পনা শুরু হতেই শনিবার তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র শানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারই জবাবে ফিরহাদ হাকিমের স্পষ্ট ও সোজা সাপটা বক্তব্য, দেব তৃণমূলের সঙ্গেই ছিলেন, আছেন, থাকবেন। এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু হলো। মমতাদির অত্যন্ত ফেভারিট দেব, আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন, আমার সাথেও ভালো রিলেশন, এবং দেব আমাদের সাথে ছিল, আছে, থাকবে। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের ইস্তফা প্রসঙ্গে যেমন ঘাটালে রাজনৈতিক বাক্য বিনিময় শুরু হয়েছে, অপরদিকে মিশ্র প্রতিক্রিয়া ঘাটালবাসীর। ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার হতাশ এবং কথা দিয়েও কথা না রাখার অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঘাটাল মহকুমা হাসপাতালে করোনার সময় কাজ করা অস্থায়ী কর্মীরা। গতকাল উনি পদত্যাগ করেছেন, সেই জন্য আমরা বলতে চাইছি যে যেহেতু উনি এখন পদত্যাগ করেছেন, তাহলে আমাদের বকেয়া পারিশ্রমিকটি যদি আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়, ভাবা হয় এবং আমাদেরকে যে কোনো কাজের মধ্যে নেওয়া হয়, আমরা সেটা চাইছি। আমরা করোনা বিভাগে ছিলাম, আমরা একদম হাউসকিপিং থেকে মানে সুইপার কাম জিডিএ, আমরা 16 জন ছিলাম। দেব রিজাইন দিল শুনেছি, কিন্তু আমাদের তো মনে হয় যে দেব টাকা দিতে পারবেন, টাকা দেবে না, কারণ তারা এই টাকাকে আমার মানে মনে হয় যে এই টাকা ওরা ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে 3টে পদ থেকে দেবের পদত্যাগ বিরোধী শিবির যখন লোকসভা ভোটের আগে অস্ত্র শানাচ্ছে, তখন অনেকে মনে করছে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হতে পারেন দেব। সরকারি কোনো পদ থেকে বেতন নিলে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করা যায় না বলেই দেবের পদত্যাগ বলে দাবি ওয়াকিবহল মহলের একাংশের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। এবার রাহুল গান্ধীর ন্যায়যাত্রার দিকে নজর রাখা যাক, কারণ জানিয়ে রীতিমতন বিতর্কে জড়াচ্ছেন তিনি। ইন্ডিয়া শরিকদের সঙ্গে ভারত জোড়ো যাত্রার অনুষঙ্গে রাহুল গান্ধীর বিরোধ অব্যাহত। বিহার থেকে উত্তরপ্রদেশ প্রবেশের আগেই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় আমন্ত্রণ না জানানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। আর গত সপ্তাহে বাংলাতেও একই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট হওয়া স্তক কংগ্রেসের আচরণ নিয়ে শরিক দলগুলির সঙ্গে নানা বিতর্ক মাথাচাড়া দিচ্ছিল। ইন্ডিয়ার বৈঠক ডাকা থেকে জোটের আহ্বায়ক মনোনীত করার মতো স্পর্শকাতর বিষয়ে কংগ্রেসের একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা মানতে চায়নি শরিক দলের নেতা নেত্রীরা। তবে জোটে যাতে কোনো মতেই অনৈক্যের ছাপ না পড়ে সে ব্যাপারে শরিক দলগুলি ক্ষোভের কথা বললেও সংযত ভূমিকা পালন করেছে। গত সপ্তাহে অসম থেকে বাংলায় ঢোকে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা। প্রথম দিন থেকেই বাংলায় নানা বিতর্কে জড়িয়ে পড়ে রাহুলের ওই কর্মসূচি। কোচবিহার থেকে যাত্রা শুরুর দিনই স্থানীয় তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে রাহুলের কর্মসূচি। সেই বিতর্কে রেশ মেলানোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইন্ডিয়া শরিক হওয়া সত্ত্বেও কংগ্রেসের তরফে ওই ন্যায়যাত্রা নিয়ে কিছু তাকে জানানো হয়নি। মমতার সেই ক্ষোভের সুরের প্রতিধ্বনি রবিবার শোনা গেল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে। মমতার মতোই এসপি শীর্ষ নেতা নিশানাতেও কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার প্রসঙ্গ। তারও দাবি, রাজ্যে যে যাত্রার কর্মসূচি রয়েছে তা কংগ্রেসের পক্ষ থেকে তাকে জানানো হয়নি। मुश्किल तो ये है कि कई बड़े आयोजन होते हैं, बड़े कार्यक्रम होते हैं, हम लोगों को निमंत्रण ही नहीं मिलता, तो अपने आप क्या मांगे हम निमंत्रण? मंदिर में तो निमंत्रण मिला था, अपने आप मांगने से मिला। जब आवाज उठाई हम लोगों ने कि बताओ हमारा घर गंगा जल से धोया, तब सुनने में आया कि उन्होंने कहा निमंत्रण दे दो, ठीक है। वो समय आएगा। मैंने आज से कहा कि ये जो समय है, समय के हिसाब से सब चीजें होती हैं।
और भगवान हमें बुलाएंगे तो हम जाएंगे। और कब उनकी इंडिया गठबंधन बनेगा कब इच्छा हो जाएगी बुलाने की, अब ये तो भगवान ही जानते हैं। अगर उससे अलग हमारे लिए तो खुशी की बात होगी, उसमें कोई दो राय नहीं हो सकती, पर इंडिया गठबंधन को और भी मजबूत करेगा। तो मैंने देखा है कि अखिलेश जी का एक बयान था, मैंने तुरंत उसका जवाब दिया है कि हम, क्योंकि अंतिम रूप नहीं दिया गया है, परिवर्तन हर घंटा हो रहा है, 11 दिन एक लंबा, सबसे लंबा यात्रा उत्तर प्रदेश में ही है, पर हम जरूर अखिलेश जी को, जयंत चौधरी को और अपना दल का एक जो हिस्सा है, जो हमारे इंडिया गठबंधन का एक अंग है, एक हिस्सा है, उनको भी पूरी जानकारी देंगे। মমতার পরে অখিলেশের ক্ষোভ প্রকাশ। ইন্ডিয়া জোটে দুই গুরুত্বপূর্ণ শরিক মমতা ও অখিলেশের এই মন্তব্যের প্রেক্ষিতে ফের ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় কংগ্রেস হাইকমান্ডকে। মমতার ক্ষোভের কথা জানাজানি হতেই প্রথমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সরাসরি মমতাকে চিঠি লিখে রাহুলের ন্যায়যাত্রায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। পরে এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশও বাংলার মুখ্যমন্ত্রীকে একই আবেদন জানিয়ে চিঠি দেন। তাতে অবশ্য বিশেষ সুবিধা হয়নি, কেননা বাংলায় আসন বন্টন নিয়ে কংগ্রেস হাইকমান্ডের আচরণে ক্ষুব্ধ মমতা একলা চলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রাপথ চূড়ান্ত হলেই নেতৃত্বের কাছে তা পাঠানো হবে বলে জানিয়ে বিতর্কে ইতি টানতে চেয়েছেন জয়রাম রমেশ। কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। আজ যে খবরের দিকে নজর রাখবো, একটি নাটক এবং যে নাটক নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাম ও সীতাকে নিয়ে হওয়া রামায়ণ কেন্দ্রিক একটি নাটকের ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে একেবারেই, এবং সেই নাটক করার জন্য ওই নাট্য প্রযোজনায় যুক্ত থাকার অভিযোগে পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সহ 5 পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কি থেকে এই বিতর্কের সূত্রপাত দেখুন। রামলীলার পরিচিত কাহিনী নিয়ে পরীক্ষামূলকভাবে আধুনিক সময়ের প্রেক্ষিতে একটি হাসির নাটক মঞ্চস্থ করে পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের ললিত কলা বিভাগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই নাটকের অভিনয় হয়। নাটকের একটি দৃশ্যে সীতাকে সিগারেট টানতে দেখা যায়। সীতাকে সিগারেট ধরাতে সাহায্য করছেন স্বয়ং রাম। সূত্রের দাবি, দর্শকরা আমোদিত হলেও নাটকে সীতার ধূমপানের ছবি ভাইরাল হতেই ক্যাম্পাসে চড়াও হয় গেরুয়া বাহিনী। ধুন্ধুমার কাণ্ড বাধায় তারা। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে নাটক মাঝপথে বন্ধ হয়ে যায়। আরএসএস ও তাদের ছাত্র সংগঠন এবিভিপির কর্মীদের দাবি, ধূমপানরত সীতাকে দেখিয়ে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে। এই দাবিতে বিক্ষোভ দেখায় গেরুয়া বাহিনী। তাদের দাবি, রাম সীতার মুখে অশালীন ভাষার সংলাপ বসানো হয়েছে ভগবান রামচন্দ্রকে খাটো করার লক্ষ্যে। অবিলম্বে নাটকের প্রযোজনা বন্ধ করে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি তোলে। ইতিমধ্যে ওই আধুনিক রামলীলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের হস্তক্ষেপ চায়। এদিকে স্থানীয় থানায় রাম সীতাকে নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর দায়ের করে এবিভিপির প্রতিনিধিরা। তার জেরেই বিশ্ববিদ্যালয়ের ললিত কলা বিভাগীয় প্রধান সহ মোট 5 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান তারা। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, তারা কোনো দেবদেবীকে নিয়ে ব্যঙ্গ করার পক্ষপাতী নয়। রাম সীতাকে নিয়ে হওয়া ওই বিতর্কিত নাটক ক্যাম্পাসে মঞ্চস্থ করার জন্য মার্জনা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা টিভি। বিজেপির দলীয় কাজে সরকারি কোষাগার থেকে অর্থ ব্যবহার করার অভিযোগ উঠেছে এবং সেই অর্থ খরচ করেই চার্টার্ড বিমানে কোটি কোটি টাকা খরচ করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার বিরুদ্ধে এই অভিযোগ। শুধু দলের কাজ নয়, পারিবারিক বিয়ের অনুষ্ঠানেও যেতেন মুখ্যমন্ত্রী। করদাতাদের অর্থে চার্টার্ড বিমান ভাড়া করেছেন। তথ্য জানার অধিকার বা আরটিআই মোতাবেক এমনই তথ্য কিন্তু উঠে এসেছে। দলের সভা করতে যাবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হেলিকপ্টার বা চার্টার্ড বিমান ছাড়া তিনি দূরবর্তী কোথাও যান না। এমনকি বিয়ের মতো নানা সামাজিক অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে তার বিমান বা হেলিকপ্টারের আয়োজন করা হয়।
এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও তাকে বিশেষ আমল দেননি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। গুয়াহাটির একটি সংবাদ পোর্টালের পক্ষে 2022 সালের 26শে আগস্ট RTI করে মুখ্যমন্ত্রীর বেসরকারি কর্মসূচিতে যোগদানের বিমান খরচ কে বহন করে তা জানতে চাওয়া হয়। দীর্ঘ টালবাহানার পর অসম পর্যটন উন্নয়ন নিগম জানিয়েছে সরকারের পক্ষ থেকে তাদের দপ্তরের মাধ্যমে হেলিকপ্টার ও চার্টার বিমান ভাড়া করা হয়। রাজ্যের নির্বাচনে বিজেপির সহযোগী দলের হয়ে প্রচারে অন্তত 5 বার তিনি চার্টার্ড বিমান ভাড়া করেছেন। প্রশ্ন উঠছে, আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হলেও নির্বাচন কমিশন কেন কোনো পদক্ষেপ করেনি হিমন্তের বিরুদ্ধে? নির্বাচনী আচরণবিধি সত্ত্বেও তিনি সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে রাজনৈতিক প্রচারে অসমের নানা প্রান্তে সফর করেছেন। এমনকি রাজ্যের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময়ও মুখ্যমন্ত্রী সরকারি টাকায় ভাড়া করা হেলিকপ্টার নিয়ে গিয়েছিলেন। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিপু রিওর কন্যার বিয়েতে 14 লক্ষের বেশি টাকা খরচ করে চার্টার বিমান ভাড়া করা হয় বলে রাজ্যের তথ্য কমিশনারের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রীর দফতর থেকে দাবি করা হয় দলের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যখন বিমান বা হেলিকপ্টার ব্যবহার করেছেন তার ব্যয়ভার বহন করেছে বিজেপি। RTI এ দেওয়া রিপোর্টে তেমন কোনো উল্লেখ নেই। কলকাতা টিভি। আদালতের লিখিত অনুমতি নিয়েই শহীদ মিনারের পাদদেশে অস্থায়ী ছাউনি মঞ্চে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন করেছে। আন্দোলন করার অধিকার সকলেরই আছে। সরকারের প্ররোচনায় সেনাবাহিনী মঞ্চের ছাউনি খুলে দেওয়ার অভিযোগ। এবং শুধু তাই নয়, তারা আরও অভিযোগ করছেন তসমিনা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনিও অভিযোগ জানিয়েছেন সরকারের প্ররোচনাতে সেনাবাহিনী মঞ্চ খুলে দিয়েছে বলেই অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি খোলা আকাশের নিচে তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন তারা, এমনটাই কিন্তু জানিয়েছেন ভাস্কর ঘোষ। আমরা যে ছবি দেখেছিলাম সংগ্রামী যৌথ মঞ্চ, তারা দীর্ঘদিন ধরেই যেভাবে 374 দিন ধরে সেখানে এই ধর্ণা মঞ্চে সামিল হয়েছে, গত 16 দিন ধরে প্রতীকী অনশনে তারা বসেছেন এবং তাদের সেই মঞ্চ যেখানে আবর্জনা জমেছে তার কারণে সেখান থেকে যাতে তারা সেই মঞ্চ খুলে নেন সেই কারণেই তাদেরকে জানানো হয়েছিল। তবে হঠাৎ করেই সেখানে এসে তাদের এই মঞ্চ খুলে দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারের প্রয়োজনায় সেনাবাহিনীর মঞ্চের ছাউনি খুলে দেওয়ার কিন্তু সেই অভিযোগ, এবং অভিযোগ করছেন সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সরকারের প্রয়োজনায় সেনাবাহিনীর মঞ্চ খুলে দিয়েছে বলে জানিয়েছেন তিনি, এবং এরপর তিনি আরও জানিয়েছেন যে খোলা আকাশের নিচে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এবং এই নিয়েই ভাস্কর ঘোষ তিনি ঠিক কি জানিয়েছেন, কি অভিযোগ তুলেছেন শোনাবো আপনাদের। আমাদের আইনজীবীদের সাথে কথা বলেছি। আজকে যেহেতু রবিবার, সরকার চক্রান্ত করেই শনিবার দিন এই উদ্যোগটাকে নিয়েছে যাতে করে আমরা আদালতে দ্বারস্থ হতে না পারি। আমরা যে অর্ডার দিয়েছিলেন সেই অর্ডারকে কিছুটা মান্যতা করেছি। যেভাবে তারা কাজ করেছেন আমরাও সেভাবে অফিসিয়ালি কাজ করেছি। বাকিটা দেখা যাবে, আগামীকাল আদালত খুলছে, তারপরে আমরা বাকিটা বুঝে নেব। একদমই তাই। এবং দরকার হলে গোটাটা খুলে দিলেও যদি গোটাটাকে আমাদেরকে ডেমোলিশ করতে হয়, এই জায়গাটাতে যেহেতু অবস্থান করার এবং মঞ্চ করার লিখিত পারমিশন আছে আদালতের, সুতরাং খোলা আকাশের নিচেও আমরা অনশন এবং অবস্থান আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। এরপর মালদার দিকে নজর রাখি, কারণ মালদহে নাবালিকা স্কুল ছাত্রী খুনের ঘটনাতে এখনো থমথমে পরিবেশ। মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে মেলেনি খুনে ব্যবহৃত অস্ত্র। আর এদিন নাবালিকার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশন ও কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। 31শে জানুয়ারি মালদহের নাবালিকার গলাকাটা দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছিল বালুচরে। মুখ্যমন্ত্রী জেলায় থাকাকালীন কি করে এই নৃশংস ঘটনা ঘটল সেই প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির। রবিবার পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপির আরও 2 বিধায়ক এবং জেলা এবং রাজ্য নেতৃত্ব। ঘটনা তীব্র নিন্দা করে নাবালিকা খুনের উচ্চ পর্যায়ে তদন্তের দাবি করেন সুকান্ত। পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায় তাহলে পরিবারকে লিগাল সাপোর্ট আমরা দেবো। মালদার পরিস্থিতি যে ভয়ানক আপনি বলছেন, বিজেপি কি ধরনের মুভমেন্ট করবে, কিভাবে মানুষের পাশে দাঁড়াবে? এটা নিয়ে তো অলরেডি আমাদের মুভমেন্ট হয়েছে, থানাতে গেছিল আমাদের লোকেরা, এবং আগামী দিনে আমি আমাদের সাংগঠনিকভাবে 2টো জেলার মধ্যে পড়ে আমি 2 জেলা সভাপতিকে বলবো যে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে এসপি অফিস ঘেরাও, এই ধরনের একটি বৃহৎ আন্দোলন করা। বিজেপির বিরুদ্ধে পাল্টা অস্ত্র শানিয়েছে তৃণমূল। বাজার গরম করে লাভ নেই, মানুষের পাশে থাকতে হবে, পরিবারের পাশে থাকতে হবে, পরিবারকে অভয় দিতে হবে, তার সম্পন্ন করবে, এটাই কাজ। আমি সুকান্ত বাবুকে বলবো
আপনি একটু ভালো করে জেনে নিয়ে বলবেন। মালদা শহরে নাবালিকা খুনের ঘটনায় উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্য যশবন্ত শ্রীমানি। রবিবার ওই নাবালিকার বাড়িতে যান রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। পরিবারের লোকেদের সঙ্গে কথাও বলেন। তাদের অভিযুক্ত সুনু কেশরী তদন্তে পুলিশকে সাহায্য করছে না, প্রয়োজনে মনোবিদদের সাহায্য নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমাদের যে অবজারভেশন সেগুলো আমরা জানিয়েছি, যাতে সেগুলো ইনভেস্টিগেশনের যেটুকু আমরা সাহায্য করতে পারি। যেটুকু যেমন মনে করলাম যে মিটিংটা হওয়ার পরে মনে হয়েছে যে তাকে একটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে দেখানো দরকার, এটা একটা অবজারভেশন। এরপরে সেটা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। এই জাতীয় বিভিন্ন অবজারভেশন আমরা জানিয়েছি, সেইগুলো সাথে সেটা আরও হয়তো ইনভেস্টিগেশনকে সাহায্য করবে, কিন্তু ইনভেস্টিগেশনের মতো চলছে, সেটা আমাদের স্বাধীনভাবে তাদেরকে চলতে দেওয়া उचित। 8 दिन गुजर जाने के बाद भी हम किसी निष्कर्ष पर यदि नहीं पहुंचे, इसका मतलब ये है कि कहीं ना कहीं कुछ न कुछ लॉज, रूल्स और शासन प्रशासन के लैप्सेस हैं, जिनके बारे में हमको पता करना है। এদিন পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্যরাও। তদন্তের গতি আনতে সংশ্লিষ্ট মহলের রিপোর্ট পাঠানোর কথা জানানো হয়েছে। খুনে যে অস্ত্র ব্যবহার করা হয় তা এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণও মেলেনি। ওই শিশুর ব্যবহার্য জিনিসপত্র পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার বিলম্বের অভিযোগ তুলছেন সুকান্ত মজুমদার। মালদা থেকে গৌতম চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।